আজকে আমরা পড়ব ক্লাস 10 এর সিলেবাসে থাকা একটাই মাত্র নাট্যাংশ, যার নাম সিরাজউদ্দৌলা। শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এই যে পাঠ্যাংশটা আমাদের সিলেবাসে আছে, তার গোড়াকার কথা যদি আমরা একটু আলোচনা করি নি খুব ছোট্ট করে। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ বাণিজ্য গোষ্ঠী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধিতা বরাবরকার। তিনি যখন নবাব হলেন তখন তাকে প্রচলিত প্রথা অনুযায়ী ভেট না পাঠানো বা তার শত্রুপক্ষকে আশ্রয় প্রদান করা কিংবা কলকাতায় তার বারণ করা সত্ত্বেও ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করা ইত্যাদি বিভিন্ন কারণেই সিরাজের সঙ্গে গোড়া থেকেই তাদের বিরোধিতা। সর্বোপরি ফরাসি বণিক গোষ্ঠীর সঙ্গে তাদের বিরোধিতায় সিরাজের নির্দেশ অমান্য করা ইত্যাদি তো ছিলই। সিরাজের আত্মীয় স্বজন তার সভাসদরা বরাবরই চাইছিলেন যে সিরাজকে গদিচ্যুত করতে, এবং সেই জন্যেই তারা সকলে মিলে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, যেখানে যোগ দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিলেন তার আপন মাসি ঘসেটি বেগম, তার স্ত্রীর ভাই অর্থাৎ শালা হন যিনি জাফর আলী খাঁ বা মির্জাফর, এছাড়া ছিলেন জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজা রাজবল্লভ। তাঁদেরই মিলিত ষড়যন্ত্রে যোগ দিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং ঠিক সিরাজের যেগুলো বারণ রয়েছে, যেগুলো করবার কথা নয়, সেইগুলোই তারা করছে। এই রকম পরিস্থিতিতেই শুরু হচ্ছে আমাদের পাঠ্য অংশটা। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে খুব সহজভাবে টেক্সটটা আমরা পড়ব এবং আমরা বুঝে নেব। যেহেতু এটা নাটক, সেই জন্য স্থান, কাল, পাত্র প্রভৃতির উল্লেখ করা হয়েছে এবং সংলাপের মধ্যে দিয়ে কিন্তু ঘটনাটা এগিয়ে গেছে। শুরু হচ্ছে, দেখো, দরবার কক্ষ। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট। সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েলা দণ্ডায়মান। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়ে আছে। কথাবার্তা শুরু হচ্ছে। সিরাজ বলছেন, ওয়াটস। ওয়াটস উত্তরে বলছেন, ইয়োর এক্সেলেন্সি, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। জানে ইয়োর এক্সেলেন্সি, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্ত তোমাদের জানা আছে। তাহলে এই অংশটার মধ্যে, এই পেজটার মধ্যে যেটা আমরা পড়লাম, সেখানে দেখা যাচ্ছে যে সিরাজ ওয়াটসকে ডাকছেন। ওয়াটস আর কেউই নন, সিরাজের দরবারে থাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি। এবার ওয়াটস জাহাপানা বলে উত্তর দিচ্ছেন। তখন সিরাজ বলছেন যে কলকাতা জয়ের যুদ্ধে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, কাজেই কলকাতা জয়ের ইতিহাস সম্পূর্ণই তুমি জানো, এবং এটাও জানো যে কলকাতা জয় করে সেই জায়গাটার নাম আমরা আলীনগর রেখেছিলাম। এমনকি আলীনগরে তোমাদের কোম্পানি ইস্ট ইন্ডিয়ার সঙ্গে যে সন্ধি আমার হয়েছিল তার শর্ত তোমার জানা রয়েছে। কেমন? এবারে তাহলে হঠাৎ এই রকম প্রসঙ্গের উত্থাপন ঘটছে কেন? কি এমন ঘটেছে যার জন্য সিরাজ ওয়াটসকে এ সমস্ত কথা বলছেন? সিরাজ আরও বলছেন যে আলীনগরের সন্ধির সব শর্ত তোমার জানা আছে বলে তিনি আরও কি বলছেন, তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? ওয়াটস বলছেন, জানি ইয়োর এক্সেলেন্সি, তুমি প্রস্তুত হও। আমি জানিলাম না আমাদের অপরাধ। তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা।
সিরাজ তাহলে বলছেন যে কলকাতা যুদ্ধ জয়ে তুমি আমাদের সঙ্গে সঙ্গেই ছিলে, সেই নগরের নাম আমরা আলীনগর রেখেছিলাম, এবং সেই সঙ্গেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে সন্ধি আমাদের হয়েছিল তার সব শর্ত তোমার জানা আছে, এবং সেই শর্ত যাতে রক্ষা করা হয় তারই জন্য প্রতিনিধি হিসেবে তোমাকে আমার দরবারে জায়গা দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছিল তখন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি সন্ধির শর্ত ভঙ্গ করে তাহলে যুদ্ধ ঘোষণার আগেই, অফিসিয়ালি যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দেব। ওয়াটস বলছেন এই সমস্তই তার জানা আছে। সিরাজ বলছেন তাহলে তুমি প্রস্তুত হও, তোমাকে খুব শিগগিরই কামানের তোপের মুখে উড়িয়ে দেওয়া হবে। ওয়াটস যখন বলছেন যে আমি তো বুঝতেই পারছি না যে আমাদের অপরাধটা কোথায়, তখন সিরাজ বলছেন যে তোমাদের অপরাধ সেটা সভ্যতার, শিষ্টাচার যাই বলো না কেন তার সীমা অতিক্রম করেছে। তোমাদের স্পর্ধা আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধুমাত্র শান্তি বিঘ্নিত হবে, আমার রাজ্যবাসীর যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে, সেই জন্য আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু এখন বুঝতে পারছি যে তোমরা একেবারেই ভদ্রতার অযোগ্য। তোমরা মানে কিন্তু এখানে শুধু ওয়াটসকে বলা হচ্ছে না, বুঝতেই পারছো, তোমরা মানে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই বোঝানো হচ্ছে। এবার এর উত্তরে ওয়াটস কি বলছেন? ওয়াটস বলছেন আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। সিরাজ তখন মুন্সিজিকে বলছেন অ্যাডমিরাল ওয়াটসনের পত্রখানি দিতে। মুন্সিজি একখানি পত্র বাহির করিলেন। সিরাজ বলছেন এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। ওয়াটস পড়িতে লাগিলেন। শেষের দিকে কি লেখা আছে? ওয়াটস পড়ছেন, I now acquaint you that the remainder of the troops which should have been here long since, and which I hear the colonel told you he expected, will be at Calcutta in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. সিরাজি বলছেন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন। বাংলা তর্জমাটা কি দেখো। মুন্সিজি পড়ছেন, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলিকাতায় পৌঁছিবে। আমি সত্বর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। তাহলে একটা চিঠি হস্তগত হয়েছে সিরাজের, যে চিঠিখানা লিখেছেন অ্যাডমিরাল ওয়াটসন। কাকে লিখেছেন? তিনি লিখেছেন ওয়াটসকে। সেখানে কি বলেছেন? তিনি বলছেন যে মাদ্রাজে বসে আছেন কর্নেল ক্লাইভ, তিনি যে সৈন্যের কথা উল্লেখ করেছিলেন তা খুব শিগগিরই কলকাতায় পৌঁছবে। শুধু তাই নয়, ওয়াটসন আরও একটা জাহাজ মাদ্রাজে পাঠিয়ে সংবাদ দেবেন যে বাংলাতে আরও সৈন্য এবং আরও জাহাজ পাঠানোর আবশ্যক, এবং বাংলায় তিনি এমন যুদ্ধের আগুন জ্বালাবেন যে গঙ্গার সমস্ত জল দিয়েও তা নেভানো যাবে না। তার মানে ভেতরে ভেতরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাংঘাতিক মারাত্মকভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করে দিয়েছে, এবং যে খবর গুপ্তচর মারফত সিরাজেরও জানা হয়ে গেছে। এবার এই রকম অবস্থায় কি হচ্ছে? এই রকম অবস্থায় সিরাজ ওয়াটসকে জিজ্ঞেস করছেন এ ভীতির প্রদর্শনের অর্থ কি? ওয়াটস বলছেন অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি ওয়াটসের পত্র। মুন্সি পত্রখানা বাহির করিলেন। সিরাজ বলছেন আপনিই পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন, বলতে পারো যে তোমার হাতের লেখা নয়। এই রকম একটা জায়গাতে যখন ওয়াটসকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ওয়াটস কি ব্যাপার, তুমি তো আমার দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে আছো, তাহলে অ্যাডমিরাল ওয়াটসনের এই রকম ভীতি প্রদর্শনের কারণটা কি? ওয়াটস পরিষ্কার অস্বীকার করছেন যে তিনি এই বিষয়ে বিন্দু বিসর্গ জানেন না। সিরাজ বলছেন ও, তুমি জানো না কিছু, বেশ। মুন্সিজির কাছে আবার তিনি আরেকখানা পত্র চাইছেন যেটা ওয়াটসের লেখা, এবং সেই চিঠিখানা তার হাতে দেওয়া হচ্ছে না, বরং দূর থেকে তাকে দেখিয়ে
এই বিষয়ে একটা নিশ্চিত হয়ে নেওয়া হচ্ছে, যেটা তারই হাতের লেখা। ওয়াটস স্বীকার করছেন যে, কি স্বীকার করছেন দেখো, ওয়াটস যখন পত্রখানা দেখছেন কি স্বীকার করছেন তিনি। ওয়াটস পরিষ্কার বলছেন, হ্যাঁ আমি লিখিয়াছে। এবার সিরাজ বলছেন, পড়ুন মুন্সিজি। It is impossible to rely upon the Nawab and it will be wise to attack চন্দননগর। অর্থাৎ কিনা নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। সিরাজ বলছেন, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রাখো তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? ওয়াটস কি বলছেন? পানিশ মি ইয়োর এক্সেলেন্সি ইফ ইউ উইল, আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। সিরাজ বলছেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়, আর তাও এখন নয়। যাও। ওয়াটস বলছেন, ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি। নবাবকে কুর্নিশ করিয়া ওয়াটস বাহির হইয়া গেলেন। ঠিক এই রকম একটা সময় রাজবল্লভ জাহাপনা বলে কিছু একটা বলতে চাইছিলেন। সিরাজ তাকে একটু অপেক্ষা করতে বলছেন, তারপর তিনি মসিয়ে লাকে ডাকছেন। তাহলে এই জায়গাটুকুর মধ্যে আমরা যেটা পড়লাম যে ওয়াটসন কিন্তু এমনি এমনি চিঠিখানা ওয়াটসকে লেখেননি। এই চিঠিটা আসলে ওয়াটসের লেখা চিঠিরই একটা উত্তর। ওয়াটস কি লিখেছেন? ওয়াটস পরিষ্কার ওয়াটসন তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জানিয়েছেন যে নবাব সিরাজউদ্দৌলার ওপর নির্ভর করা একান্তই অসম্ভব। আমাদের উচিত হচ্ছে বা বুদ্ধিমানের কাজ হচ্ছে চন্দননগর আক্রমণ করা। খেয়াল রাখতে হবে চন্দননগর কিন্তু ফরাসিদের বাণিজ্য ঘাঁটি। এবার সিরাজ বলছেন যে আমার সভাসদেরা তারা চারিদিকে রটিয়ে বেড়াচ্ছে, এমনকি আমার দেশের লোকেরাও তারস্বরে ঘোষণা করছে যে আমি নির্বোধ, মূর্খ, অত্যাচারী, বিলাসবাসনেই রত। কিন্তু এটা তাদের জেনে রাখা দরকার যে আমি সবার সব শয়তানির খবর রাখি। ঠিক যেরকমভাবে তোমার চিঠি, ওয়াটসনের চিঠি আমি গুপ্তচর মারফত হস্তগত করেছি বলে তিনি বলছেন যে তুমি ওয়াটস, তুমি আমার দরবারে জায়গা পেয়ে এত বড় সাহস তোমার, এত বড় ঔদ্ধত্য তোমার যে তুমি কিনা আমার সভাসদদের আমারই বিরুদ্ধে সমানে উত্তেজিত করে চলেছ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তুমি উপদেশ দিচ্ছ যে কলকাতায় আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে। এবার এই কলকাতার ব্যাপারে সিরাজের আদেশটা কি ছিল? যে কেউই, না ফরাসি না ইংরেজ, কেউই তারা দুর্গ নির্মাণ করতে পারবে না। কিন্তু ওয়াটস এখানে বসে বসে লুকিয়ে লুকিয়ে চিঠিপত্র পাঠিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উপদেশ দিচ্ছে ও সমস্ত কথা শোনবার দরকার নেই, তোমরা দুর্গ নির্মাণ করতে থাকো। ফলে যেটা ইতিহাস বলছে যে ফরাসিরা সিরাজ কথা শুনে দুর্গ নির্মাণ বন্ধ রাখলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে চলেছিল এবং তাকে আরও দুর্ভেদ্য বানিয়ে চলেছিল। এই রকম অবস্থায় সিরাজের রাগ হওয়াটা খুবই স্বাভাবিক এবং তিনি বলছেন যে তুমি যে এইখানে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করছো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমার নির্দেশ লঙ্ঘন করতে উপদেশ দিচ্ছ, এর শাস্তি কি তুমি জানো? ওয়াটস দেখো তার ঔদ্ধত্য কীরকম। সে বলছে যে ঠিক আছে, আপনার যদি ইচ্ছে হয় আমাকে শাস্তি দিন, আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি আমার কর্তব্যটুকু করেছি। তখন সিরাজ তিনি ইচ্ছে করলেই তাকে কিন্তু তোপের মুখে উড়িয়ে দিতে পারতেন, কিন্তু সিরাজ অতটাও কঠোর হতে পারছেন না, কারণ তাহলে সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ বেঁধে যাবে আর তিনি এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত নন। সেই জন্যই তিনি তাকে দরবার থেকে বার করে দিলেন এবং বললেন যে ভবিষ্যতে যদি তোমার কোম্পানি
তার সৎ ব্যবহার দিয়ে আমাকে খুশি করতে পারে, তাহলে আবার তাদের প্রতিনিধি হিসেবে কোনো সৎ চরিত্র, কোনো ভদ্র ইংরেজকে আমি আমার দরবারে জায়গা দেব। তাও এখন নয়, সেটা পরে ভেবে দেখা যাবে। এখন এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। ওয়াটস তাকে বিদায় জানিয়ে বেরিয়ে যাবার মুহূর্তেই রাজবল্লভ নবাবকে বাধা দেবার চেষ্টা করছেন। নবাব সেই চেষ্টায় কর্ণপাত করছেন না, বরং তিনি মসিয়ে লাকে ডাকছেন। মসিয়ে লা হচ্ছেন ফরাসি বণিকদের প্রতিনিধি। এবার তার সঙ্গে সিরাজউদ্দৌলার কি কথোপকথন হচ্ছে দেখো। কথোপকথন যেটা হচ্ছে সেটা হচ্ছে মসিয়ে লা তিনি কি বলছেন, তিনি বলছেন, অ্যাট ইউর কমান্ড ইউর এক্সেলেন্সি। সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করিলেন। সিরাজ বলছেন, তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো। আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। মসিয়ে লা বলছেন, উই হ্যাভ অলওয়েজ সট ফর ইউর প্রোটেকশন ইউর এক্সেলেন্সি। সিরাজ বলছেন, কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকতজঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডলীয় যুদ্ধের পক্ষপাতী নন। এইরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। সিরাজ তাহলে প্রথমেই মসিয়ে লার কাছে বলছেন যে তোমাদের কাছে, অর্থাৎ ফরাসি বণিকদের কাছে আমি লজ্জিত, কারণ তোমরা ফরাসিরা অনেক দিন থেকেই এদেশে বাণিজ্য করছো। আমার সঙ্গে অন্তত তোমরা কখনো কোনো রকম অভদ্র অসৎ ব্যবহার করনি। এবার সাগরের ওপারে পাশ্চাত্যে বাণিজ্যের অধিকার নিয়ে তোমাদের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধিতা বরাবরকার, সেটা আজকের নয়। সেক্ষেত্রে সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার শুধু এটুকুই চাওয়া যে আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো। তোমরা আমার কথা শুনেছ, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার কথা শোনেনি। তারা চন্দননগর দখল করে নিয়েছে এবং সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এই মর্মে আমার কাছে একটা অন্যায় দাবিও উপস্থিত করেছে। আর সেই জন্যেই তোমরা প্রতিকারের আশায় আমার কাছে এসেছো, একদম ভদ্র মানুষরা যেরকম করে। মসিয়ে লা বলছেন যে আমরা সবসময়ই আপনার প্রোটেকশনের অপেক্ষাতেই আছি। সিরাজ বলছেন যে দেখো, কলকাতা যুদ্ধ জয়ে আর পূর্ণিয়ার শওকতজঙ্গের সঙ্গে যুদ্ধে সিরাজ বলছেন যে তার বহু লোকক্ষয় এবং অর্থ ব্যয় হয়ে গেছে অলরেডি, এবং তার মন্ত্রিমণ্ডলীও এখন আর নতুন করে কোনো যুদ্ধের পক্ষপাতী নন। এবার সিরাজ তো একা যুদ্ধ করতে পারেন না, তাকে তো সবসময় একটা মন্ত্রিমণ্ডলীর কথা শুনে চলতে হয়। সুতরাং মন্ত্রিমণ্ডলী যদি বলেন যে না এখন যুদ্ধ করা যাবে না, সিরাজ যুদ্ধ করতে পারবেন না। এই রকম অবস্থায় তিনি বলছেন যে তোমাদের ফরাসিদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমার আফসোস এইখানেই যে আমি এই মুহূর্তে ইংরেজদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হতে পারছি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। তিনি পরিষ্কার ক্ষমা চেয়ে নিচ্ছেন নিজের এই অক্ষমতার জন্য। এবার এর উত্তরে দেখো মসিয়ে লা কি বলছেন, সেইটা আমরা একটু দেখে নেব। সভা কিছুকাল স্তব্ধ রহিল। মসিয়ে লা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার পর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন, ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, Your Excellency, you refuse us your help, your protection, though with great reluctance. I appreciate your feelings. I understand the predicament you are in. I am sorry for you and I am sorry for ourselves. We have no other choice than to leave this land which we have learned to love.
Allow me, Your Excellency, to warn you that you are in a great danger. On our departure from this land, the smothered flame will burst forth and will destroy your kingdom and people. কি বলছেন তাহলে? সভা কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ। এরপর মসিয়েলা ক্ষুব্ধ কণ্ঠে বলছেন, একটু রাগই হয়েছে তার, কারণ তারা চিরকাল সিরাজউদ্দৌলার সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছেন, কোনো দিন তাঁর কথার অবাধ্য হননি। অথচ যখন তাদের দরকার পড়ল তখন সিরাজউদ্দৌলা সরাসরি তাদেরকে সাহায্য দিতে অস্বীকার করলেন। এরকম অবস্থায় ফরাসি বণিক গোষ্ঠীর হয়ে মসিয়েলা বলছেন, আমি আপনার অসহায়তার কথা বুঝতে পারছি, আপনার জন্য আমরা দুঃখিত, আমাদের জন্যও আমরা দুঃখিত, কারণ এই রকম অবস্থায় ভালোবাসার এই দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার ভাবি বিপদ সম্পর্কে আপনাকে আমি সচেতন করতে চাই, যে আমাদের এই দেশ ছেড়ে চলে যাবার সঙ্গে সঙ্গে ধিকি ধিকি যে আগুনটা জ্বলছে সেটা এমনই বিস্ফোরণ ঘটাবে যে আপনি এবং আপনার রাজ্য কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না, সমস্তই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে যে কীরকম তোড়জোড় শুরু করেছে সেই ব্যাপারটা সম্পর্কে তাকে সতর্ক করে দেওয়া হলো। এবার সিরাজউদ্দৌলা কি করছেন দেখো। সিরাজউদ্দৌলা সিংহাসন হইতে নামিয়া আসিলেন, মসিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। মসিয়েলা বলছেন, আই নো উই শ্যাল নেভার মিট। দুইজনেই চুপ করিয়া রহিলেন। ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি, কুর্নিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর দ্রুত ফিরিয়া রাজা রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া কহিলেন, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? তাহলে এইটুকু ছোট্ট করে আমরা বুঝে নেব। সিরাজউদ্দৌলা মসিয়েলার এই সাবধান বাণী, মানে এত কিছু হয়ে যাবার পরেও আমি তোমাকে সাহায্য করতে পারছি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এখনই যুদ্ধযাত্রা করতে পারছি না, এই সমস্ত কিছু বলবার পরেও মসিয়েলা যখন তাকে তার আগাম বিপদ সম্পর্কে সচেতন করে দিচ্ছেন, তখন সিরাজ আর সিংহাসনে বসে থাকতে পারছেন না। তিনি নেমে আসছেন, মসিয়েলার সামনে দাঁড়িয়ে তার অন্তরের কথাটাই বেরিয়ে আসছে, আবেগ আপ্লুত সেই কথায় তিনি বলছেন যে আমার বিপদ সম্পর্কে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের ভালোবাসারই পরিচয় দিয়েছ, তোমার কথা আমার চিরদিন মনে থাকবে, আমার যখন দরকার হবে আমি নিশ্চয়ই তোমাকে ডাকবো, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। মসিয়েলা বলছেন যে আমি জানি যে আমাদের আর কখনোই দেখা হবে না, বলে কুর্নিশ করে তিনি বিদায় নিচ্ছেন। সিরাজ কিছুটা পেছন পেছন যাচ্ছেন, কিন্তু কি বলে বাধা দেবেন মসিয়েলাকে? তিনি তো যুদ্ধ করতে পারবেন না ফরাসি বাণিজ্য গোষ্ঠীর হয়ে। অতএব একান্ত অসহায় হয়ে তিনি আবার ফিরে আসছেন সিংহাসনের দিকে, এবং তখন তিনি রাজা রাজবল্লভকে বলছেন, হ্যাঁ আপনি যেন তখন কি একটা বলবার জন্য খুব ব্যাকুল হয়ে উঠেছিলেন। কখন? যখন ওয়াটসকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেই সময় রাজবল্লভ কিন্তু বাধা দিয়েছিলেন, সেই প্রসঙ্গটা উত্থাপন করা হচ্ছে এই রকম একটা সময়। এবার রাজবল্লভ বলছেন, এখন সে কথা নিরর্থক, মানে এখন সে কথা বলার কোনো মানে হয় না। সিরাজ হাসিয়া বলিলেন, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। এবার রাজবল্লভ বলছেন, ওয়াটস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরিয়া আসিলেন, বলে কি বলছেন, ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন।
জগৎ শেঠ বলছেন, এবার ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপানা। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্নও তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেও আমাকে করতে চান আপনারা। তাহলে সিরাজ যখন বলছেন যে হ্যাঁ রাজার কি যেন বলছিলেন আপনি, রাজবল্লভ বলছেন এখন সে কথা বলার কোনো মানে হয় না। সিরাজ বলছেন তাহলে থাক, জানেনই তো আমাকে কোথাও কথা বলেই লাভ নেই, সব চিকিৎসার বাইরে চলে গেছি আমি। বলে তিনি যখন সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছেন তখন পেছন থেকে রাজবল্লভ না বলে পারছেন না যে ওয়াটস সাহেবকে ওরকম করে যে আপনি বিদায় দিলেন সেটা না করলেই চলতো। সিরাজ ফিরছেন, ফিরে বলছেন যে রাজা, ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন, কোম্পানি এগুলো থাক না, ইংরেজ, ফরাসি, পর্তুগিজদের কথা তো অনেক হয়েছে, নিজেদের কথা বলুন, নিজেদের কথা ভাবুন। এবার জগৎ শেঠ, তাহলে যেটা বলেছিলাম গোড়াতেই, বিরোধী পক্ষের মধ্যে কারা রয়েছেন? রাজা রাজবল্লভ রয়েছেন, জগৎ শেঠ রয়েছেন, রায়দুল্লভ রয়েছেন, মির্জাফর রয়েছেন, আর রয়েছেন তার নিজের মাসি ঘসেটি বেগম। তাহলে এবার জগৎ শেঠ কথা বলছেন, তিনি বলছেন যে এই যে আপনি বলছেন না নিজেদের কথা ভাবুন, যখন ভাবা উচিত ছিল তখন তো আপনি কিছুই ভাবেননি। সিরাজ দ্রুত তাঁর দিকে ফিরছেন, তিনি বলছেন সে অপরাধকে আমি বারবার স্বীকার করিনি, আপনারা যা যা অভিযোগ আমার নামে করেছেন সমস্ত মাথা নিচু করে আমি গ্রহণ করেছি, কখনো আপনাদের কোনো কটূক্তির প্রতিবাদ করিনি বা আপনাদের দুঃসাহস স্পর্ধা নিয়েও কোনো প্রশ্ন তুলিনি। আপনারা কি করেছেন? সারা দেশে আমার নামে দুর্নাম, বদনাম ছড়িয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, এমনকি আমার ঘরের লোক, আমার আত্মীয় স্বজনদের মনও আমার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছেন। বলতে পারেন যে আর কত হেয় আমাকে আপনারা করতে চান, আর কত নিচে নামাবেন আমাকে? এই কথার উত্তরে তার বিরোধী পক্ষ কি বলছেন দেখো। জগৎ শেঠ কি বলছেন? জগৎ শেঠ বলছেন আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ, স্বার্থ সিদ্ধি। স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, বলুন, তাহলে তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন। এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। তাহলে জগৎ শেঠের সঙ্গে সিরাজউদ্দৌলার বাদানুবাদ চলছে। জগৎ শেঠ বলছেন আপনাকে হেয় প্রতিপন্ন করে আপনাকে নিচ দেখি আমাদের কি লাভ? সিরাজউদ্দৌলা বলছেন কেন? স্বার্থ সিদ্ধি করবেন আপনারা, আপনাদের তো স্বার্থ আছে আমাকে মসনদচ্যুত করবার পেছনে। জগৎ শেঠ পরিষ্কার বলছেন যে শুনুন নবাব, যদি আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করতে ব্যস্তই থাকতাম তাহলে এতদিনে বাংলার সিংহাসনে আপনার জায়গায় অন্য নবাবকে আমরা বসিয়ে দিতাম। সিরাজ বলছেন যে এত বড় কথাটা আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? জগৎ শেঠ বলছেন যে আপনার উপদ্রব, আপনার অনাচার, আপনার ব্যভিচারী আমাদের এই সাহস এনে দিয়েছে। সিরাজ বলছেন আসলে তা নয়, আমি যে আপনাদের এই স্পর্ধা, আপনাদের এই যে ঔদ্ধত্য এতদিন সহ্য করে এসেছি না, আমার এই যে সহিষ্ণুতা, এটাই আপনাদের স্পর্ধাটা বাড়িয়ে দিয়েছে। এবার ফিল্ডে নামছেন মির্জাফর স্বয়ং। তিনি কি বলছেন? জাহাপানা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? রাজবল্লভ বলছেন আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্যাশ্রয়ী রাজা, বলুন সিংহাসনে আরোহণ করবার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন, বলুন। রাজবল্লভ বলছেন আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন।
পারি এই জন্যেই যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। রাজবল্লভের সামনে গিয়ে সিরাজ বলছেন, এবার নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? রাজবল্লভ মাথা নিচু করিলেন। শেঠজি, জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। তর্ক বিতর্ক শুরু হচ্ছে। মীর জাফর পরিষ্কার বলছেন যে জাহাপানা, আপনি যদি শেঠজির মতো মানি লোকের মানহানি করেন, তার মানে কিন্তু আপনি আমাদের সকলেরই অপমান করছেন। সিরাজ যখন বলছেন সকলে মিলে আপনারাও তো আমার কম অপমান করেননি এতদিন। রাজবল্লভ বলছেন যে আমরা তো কেউ মিথ্যে কলঙ্ক রটাইনি। আপনি সত্যি অনাচারী, স্বেচ্ছাচারী, আপনি সত্যি বিলাস সর্বস্ব একজন নবাব। সিরাজউদ্দৌলা বলছেন, ও সত্যাশ্রয়ী রাজা, সত্যবাদী রাজা রাজবল্লভ, বলুন তো সিংহাসনে বসবার পর থেকে আমি কি কি অনাচার করেছি? কটা দিন আমি নিশ্চিন্তে কাটিয়েছি, বা কটা রাত আপনারা আমাকে নিশ্চিন্তে ঘুমোবার অবসর দিয়েছেন? সিরাজ যখন আবেগের বশবর্তী হয়ে কথাগুলো বলছেন, তখন রাজা রাজবল্লভ সেটাকেই ব্যঙ্গ করে বলছেন যে নবাবের দৈনন্দিন জীবনযাপন করলে তিনি ঘুমোতে পারছেন কি পারছেন না, দিনের বেলায় খাচ্ছেন কি শুয়ে আছেন, সেই সমস্ত জানবার কথা তো আমাদের নয়। সিরাজ বলছেন যে অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার, আপনাদের ভাষায় অনাচার আমি করেছি সে সমস্ত আপনাদের একেবারে মুখস্থ। রাজবল্লভ বলছেন, হ্যাঁ মুখস্থ এই কারণেই যে পাপ তো কখনো চাপা থাকে না। সিরাজ বলছেন, পাপ যে চাপা থাকে না তা হোসেন কুলি প্রাণ দিয়ে প্রমাণ করে গেছে। অর্থাৎ হোসেন কুলি এইরকমই একজন বিরুদ্ধাচারী ছিলেন যাকে নবাব হত্যা করেছেন। এবার তিনি শেঠজির সামনে গিয়ে তাকে পরিষ্কার বলছেন যে আপনিও কি আপনার প্রাণ দিয়ে তা প্রমাণ করতে চান যে পাপ কখনো চাপা থাকে না? অর্থাৎ আপনিও তো পাপ করেছেন, যে পাপের শাস্তি পাবার জন্য প্রস্তুত হন। এই কথা যখন সিরাজ বলছেন, তখন রাজবল্লভ মাথা নিচু করছেন, যে আর কি উত্তর দেবেন ভেবে পাচ্ছেন না। তখন সিরাজউদ্দৌলা জগৎ শেঠকে, জাফর আলী খাঁ মানে মীর জাফরকে ডেকে বলছেন, দেখুন আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন, যে আমি যখন সত্যি কথা বলতে আরম্ভ করছি তখন আপনার শ্রদ্ধেয় বন্ধুর চেহারাখানা কেমন হয়েছে। তখন মীর জাফর কি বলছেন? মীর জাফর তখন বলছেন, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপানা, আপনি যদি মানি লোকের এইরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। মোহনলাল বলছেন, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহ সালার? পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? মীর মদন বলছেন, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহ সালার নবাবকে সাহায্য করেছেন? মীর জাফর তখন বলছেন, জাহাপানা, নিচের এই স্পর্ধা। মোহনলাল বলছেন, নিচ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়, একথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমন একথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়? তাহলে মীর জাফর কি বলছেন? মীর জাফর বলছেন যে আমি আমার তরবারি স্পর্শ করে এই শপথ করছি যে জাহাপনা যদি মানি লোকের এইরকমই মানহানি করতে থাকেন তাহলে নবাবের হয়ে আমি কোনোদিন অস্ত্র ধারণ করব না। এই আমার প্রতিজ্ঞা, তরবারি ছুঁয়ে প্রতিজ্ঞা। মোহনলাল তখন বলছেন যে আজ পর্যন্ত কোন যুদ্ধেই বা আপনি নবাবের হয়ে অস্ত্র ধারণ করেছেন? তখন সত্যি কথা সামনে বেরিয়ে পড়েছে, কারণ সত্যি কথা হচ্ছে এটাই যে কোনো যুদ্ধেই কিন্তু মীর জাফর এবং তার বাহিনী নবাবের হয়ে অস্ত্র ধারণ করেননি। এই সত্যি কথা যখন মোহনলাল, খেয়াল রেখো মোহনলাল এবং মীর মদন এরাই কিন্তু নবাবের বিশ্বস্ত সেনাপতি। মোহনলালের এই সত্যি কথায় মীর জাফর চটে যাচ্ছেন এবং তিনি বলছেন, পূর্ণিয়ার যুদ্ধে ওই অপদার্থ শওকত জংকে হত্যা করে তোমার এই স্পর্ধা হয়েছে মোহনলাল?
মীর মদন তখন বলছেন যে মোহনলাল না হয় পূর্ণিয়ার যুদ্ধে সফদরজংকে হত্যা করে কৃতিত্বের পরিচয় দেখিয়েছে, আমি তো কোনো যুদ্ধে কোনো কৃতিত্ব দেখাতে পারিনি, কিন্তু তাও আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া যুদ্ধ জয় পর্যন্ত কোন যুদ্ধে আপনি নবাবের হয়ে তাকে সাহায্য করেছেন? মির্জাফর তখন বলছেন, জাহাপানা, নিচের এই স্পর্ধা, অর্থাৎ এরা সকলেই ছোট ছোট সেনাপতি, আর সবার ওপরে সেনাধ্যক্ষ হচ্ছেন মির্জাফর। সুতরাং মির্জাফরের বক্তব্য হচ্ছে যে আমার যারা অধীনস্থ তারা কিনা আমাকে আমার যে বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন করে। তখন মোহনলাল বলছেন যে নিচ পদস্থ কর্মচারীরা উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করবে না, এ কথা আপনাদের সবসময় মনে থাকে, কিন্তু এটাও কি আপনাদের মনে রাখা উচিত নয় যে নবাবের কাজের সমালোচনা সবসময় শোভন নয়? নবাব তো সবার ওপরে রয়েছেন, অথচ আপনারা বারবার তাকে সমালোচনার বাণে বিদ্ধ করছেন, আর সেইটা সহ্য করতে না পেরেই আমাদের এই জবাব। এরপরে কি হচ্ছে দেখো তো। এই রকম একটা অবস্থায় মীর মদন বলছেন এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি, আমিরমরা, রাইস, রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষার শক্তিও তাঁর নেই, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাঁদের মনে রাখা উচিত। মির্জাফর বলছেন এই সব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমদন যখন রয়েছে তখন আর ভাবনা কি? চলুন। রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করছেন। তাহলে মীর মদন পরিষ্কার স্পষ্টবাদী, তিনি স্পষ্ট বাক্যে বলছেন যে এই রাজ্যের প্রধান প্রধান সেনাপতি যারা আছেন বা আমিরমরা অর্থাৎ জগৎ শেঠ, রাজা রাজবল্লভ, এদের মতো রাইস, বড়লোক রাজা, সেনাপতি, এরা সবাই যেটা ভেবেছেন যে নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষার শক্তিও বোধহয় তার নেই। তাদের পক্ষে জেনে রাখা ভালো যে আমরা অর্থাৎ যারা যে কজন তার বিশ্বস্ত আছি তারা কিন্তু সিরাজউদ্দৌলার নবাব বৃথাই খাই না, দরকার পড়লে সে কথা আমরা বুঝিয়েও দেব। এই কথাটা তাদের মনে রাখা উচিত যে নবাব কিন্তু একেবারেই একা বা অসহায় নন। এতে মির্জাফর আরও রেগে যাচ্ছেন। তিনি বলছেন যে এই সমস্ত অর্বাচীন অর্থাৎ যারা এই সেদিনকার সেনাপতি হয়েছে তাদেরকে দিয়েই যখন নবাবের কাজ চলবে তখন আমরা কেন এখানে বসে আছি বলে তিনি সবাইকে প্ররোচিত করছেন নবাবের দরবার ত্যাগ করবার জন্য। সবাই বলতে কারা? রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায়, সবাইকে নিয়ে তিনি নবাবের দরবার ত্যাগ করতে উদ্যত হচ্ছেন। সিরাজ তখন বলছেন, দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়াইলেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। মির্জাফর তখন বলছেন দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। সিরাজ বলছেন বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। বলে তিনি আবার ডাকছেন মুন্সিজিকে। কেন ডাকছেন এবার? সিপাহসালারের কাছে ওয়াটস যে পত্র লিখেছিলেন সেই পত্র। মুন্সিজি পত্র বাঁচিতে লাগিলেন। মির্জাফর বলছেন আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন? হ্যাঁ, নবাবের সিপাহসালার খোজাপিদ্দুর মারফত ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান নবাবের অনুগ্রহ? সভাসদদের শুনিয়ে দেব? পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। সিরাজ বলছেন সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। মির্জাফর তখন বলছেন জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? সিরাজ বলছেন রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে
কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? মির্জাফর কোনো কথা কহিলেন না। রাজা রাজবল্লভ কি বলেন? রাজবল্লভ বলছেন, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? সিরাজ বলছেন, রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ? মির্জাফর বলছেন, নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন হইতে নামিয়া আসিলেন। তাহলে যখন সবাই মিলে যে জায়গাটা আমরা পড়ছিলাম, সিরাজের দরবার ত্যাগ করবার জন্য উদ্যত, সিরাজ তখন কঠোর হয়ে বলছেন যে নবাবের দরবার ত্যাগ করতে হলেও অনুমতি নেবার দরকার, সে কথাটাও কি মনে করে দিতে হবে? তখন মির্জাফর ঔদ্ধত্যের সঙ্গে বলছেন, দরবার ত্যাগ করতে তো আমরা বাধ্য হচ্ছি। তখন সিরাজ বলছেন যে বাধ্য হবেন তখন যখন আপনাদের বন্দি করা হবে, আপনার বিরুদ্ধেও কিন্তু আমার কাছে প্রমাণ আছে বলে ওয়াটস মির্জাফরকে উদ্দেশ্য করে যে পত্র লিখেছিল এবং অন্দরমহলে থাকা একজন খোঁজা যার নাম পিদ্রু, তার মারফত সেই চিঠিখানা মির্জাফরের কাছে পাঠাবার প্রচেষ্টায় ছিল, সেইটা সিরাজের হস্তগত হয়েছে। যেটা আমি এর আগেও বলেছিলাম যে তার গুপ্তচর তিনি চারিদিকে এমনভাবে ছড়িয়ে রেখেছেন যে কে কার কাছে কখন কি পত্র লিখছে পাঠাচ্ছে সেই সমস্ত তিনি হস্তগত করছেন। কিন্তু এখন সেই চিঠিতে কি লেখা আছে তিনি না সবার কাছে পড়ছেন, না সেটা মির্জাফরকে দেখাচ্ছেন। কেননা তাহলে যে উদ্দেশ্যে এই চিঠিখানা লেখা হয়েছিল সেই উদ্দেশ্যটা সফল হবে। এবার মির্জাফর বলছেন, তাহলে কি আপনি ভরা সভায় সবার সামনেই আমার বিচার করতে চান? সিরাজ বলছেন যে সবাইকে এই পত্রের সম্বন্ধে জানিয়ে শুনিয়ে আমি আপনাকে লজ্জা দিতে চাই না, কারণ আপনি আমার সিপাহ সালার। এবং যখন মির্জাফর বলছেন ভরা সভাতেই কি আমার বিচার করবেন, তখন সিরাজ সিংহাসন থেকে নিচে নেমে আসছেন। এসে তিনি এবার কি বলছেন? এসে তিনি বলছেন, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। রাজবল্লভ বলছেন, এই দুর্দিনের জন্য কে দায়ী জানাব? আবারও বিচার রাজা? বিচার নয় জাহাপানা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষের নিষ্পত্তি সম্ভবপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? জগৎ শেঠ বলছেন, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। কলকাতা দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? সিরাজ তাহলে আর সরাসরি সংঘর্ষে যেতে চাইছেন না তার সভাসদদের সঙ্গে, বরং তিনি বলছেন যে আজকে বিচারের দিন নয়, আজকে আমাদের সকলের সঙ্গে মিলে মিশে থাকবার দিন, পরস্পরের মধ্যে সৌহার্দ্য স্থাপনের দিন। হ্যাঁ, অন্যায় হয়তো আমিও কিছু করেছি, অন্যায় আপনারাও কিছু করেছেন। আল্লাহ তিনিই বিচার করবেন যে কে বেশি অপরাধী। শুধু আজকে আপনাদের কাছে এই ভিক্ষা যে বাংলার এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করে যাবেন না। যখন আবারও তার সভাসদরা তার দিকেই আঙুল তুলছেন যে বাংলার এই দুর্দিনের জন্য কে দায়ী, সিরাজ বলছেন আবারও বিচার? বলছেন না, আমরা বিচারের কথা বলছি না, শুধু এটাই আপনাকে বলবার বা বোঝাবার চেষ্টা করছি এখনো সময় আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এখনো আপোষে সমস্ত কিছু মিটিয়ে নেওয়া সম্ভব। সিরাজ বলছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? ওয়াটসের সঙ্গে তো এতদিন আপনারা মেলামেশা করলেন, তারপরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির চরিত্র আপনারা বুঝতে পারেননি? একটার পর একটা কাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে। কলকাতায় তারা সৈন্য জড়ো করছে, চন্দননগর আক্রমণ করছে, কাশিম বাজারের দিকে তারা অভিযান করছে।
কি মনে হয় এই সমস্ত কিছু কি শান্তি স্থাপনের জন্য, নাকি তারা ভেতরে ভেতরে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে? তখন বলা হচ্ছে যে নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে তারাও আজকে কলকাতায় সৈন্য সমাবেশ করতো না বা চন্দননগর আক্রমণ করতো না। সিরাজ বলছেন, আমি তো সাধ করে কলকাতা আক্রমণ করিনি, আমার বারণ সত্ত্বেও তারা কলকাতায় দুর্গ নির্মাণ কাজ চালিয়ে গেছে এবং সেই দুর্গকে দুর্ভেদ্য করে তুলেছে। এই রকম অবস্থায় কলকাতা আক্রমণ করা ছাড়া আমার কাছে আর উপায়ান্তর ছিল না। এবার মির্জাফর বলছেন, তাহলে আপনি আমাদের এখন কি করতে বলছেন জাহাপানা? সিরাজ বলছেন, তিনি কি বলছেন দেখো, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সকলে চুপ করে আছেন। দেখো, সিরাজ আরও বলে যাচ্ছেন, জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন। সিপাহসালার কথাটার মানেটাই হচ্ছে সেনাধ্যক্ষ। ওই যে বললাম, সকল সেনাপতিদের ঊর্ধ্বে তিনি। আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে আমি জানি। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই, সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। তাহলে যখন মির্জাফর তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমাদের কি করতে বলছেন, তখন সিরাজউদ্দৌলা তিনি বলছেন যে আমি শুধু একটাই জিনিস চাই, যে বাংলার মান মর্যাদা তথা তার স্বাধীনতা রক্ষার এই যে যুদ্ধ হতে চলেছে, তাতে আপনারা আপনাদের সব রকম শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আমাকে শুধু একটু সাহায্য করুন। একবার এই বিপদ থেকে আমরা পরিত্রাণ লাভ করি, মুক্তি লাভ করি, যুদ্ধটা একবার জিতে যাই, তারপরে না হয় আপনারা আমার বিচারে বসবেন। সেদিন বিচারে যদি আমি অপরাধী প্রমাণিত হই, যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। এমনকি আমাকে অযোগ্য মনে করে যদি আর কাউকে সিংহাসনে বসান, আমি সেও খুশি মনে স্বীকার করে নেব, সিংহাসন ছেড়ে দেব। জাফর আলী খাঁ, আপনি তো শুধু আমার সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে মানুষ যাকে আপনজন জেনে পাশে দাঁড়াতে অনুরোধ করে, সেই না আত্মীয়? হয়তো লোভের বশে, মোহের কারণে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু যখন সত্যিকারের কর্তব্যের ডাক আসে, তখন লোভ মোহ জয় করে যে মানুষটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো হচ্ছে সত্যিকারের পুরুষ মানুষ। সেই পৌরুষ, সেই বলবীর্য, সেই তেজ আপনার আছে আমি জানি। সবাই চুপ করে শুনছেন। সিরাজউদ্দৌলা সবার মুখের ভাব একবার লক্ষ্য করে নিলেন, তারপর সকলকেই তিনি জাতীয়তাবোধে উদ্দীপ্ত করবার চেষ্টা করছেন। সেই জাতীয়তাবোধ যা হিন্দু মুসলমান সকল সাম্প্রদায়িক ভেদবুদ্ধির ঊর্ধ্বে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে বাংলা শুধু তো হিন্দুদের নয়, বাংলা শুধু মুসলমানেরও নয়, আমাদের বাংলা হিন্দু মুসলমানের মিলিত একটা বাগান, যেখানে হিন্দু মুসলমান একটা ফুল হয়ে ফুটে আছে। সুতরাং আমি যদি কোনো অন্যায় করে থাকি, তো হিন্দুর কাছে, মুসলমানের কাছে, সবার কাছেই করেছি, এবং আঘাত আমি যা পেয়েছি তাও হিন্দু মুসলমান সবার কাছ থেকেই পেয়েছি।
শুধু আজকে এই অনুরোধ যে পক্ষপাতিত্বের অপরাধে কেউই কিন্তু আমরা অপরাধী নই, কাজেই শুধু মুসলমান বলে আমাকে আপনারা কেউ ত্যাগ করবেন না। এই রকম অবস্থায় তিনি আবার চারদিকে চেয়ে দেখছেন, আবার বলছেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিওরে রুদ্যমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান। এইটাই হচ্ছে সিরাজউদ্দৌলার ভেতরকার যে চরিত্রটা, যে তিনি সত্যিই বাংলাদেশকে ভালোবাসেন এবং সেই জন্যই বলছেন বাংলা শুধু হিন্দু বা মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ বাগান হচ্ছে এই বাংলা। সুতরাং এই বাংলাকে রক্ষা করবার দায়িত্ব আমার আপনার সকলের। শুধু মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। চেয়ে দেখুন তো, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বাংলার স্বাধীনতা সূর্য আজকে অস্ত যেতে বসেছে। ঘুমিয়ে আছে যে বাংলা সন্তান, তার মাথার কাছে বসে বাংলা মা কেঁদে চলেছেন। এই দুর্ভাগ্যের দিনে কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা জোগাবে, কে তাকে শোনাতে পারবে যে হ্যাঁ মাগো আমরা আছি, আমরা জীবন দিয়েও মরণের এই অভিযান রোধ করব, তোমার সন্তানদের আমরা রক্ষা করব। কে আছি আমরা? এই রকম জাতীয়তাবোধে উদ্দীপ্ত কথাবার্তা শুনে মীর জাফর কি বলছেন, জাহাপানা, জনাব, আপনি, হ্যাঁ আপনি সিপাহসালার, আপনি তা পারেন। আমি শপথ করছি জাহাপানা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল মীরমদন কি বলছেন, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব, তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। সিরাজ বলছেন, আমি আজ ধন্য, আমি ধন্য। তার এই সমস্ত কথাবার্তা শুনে মীর জাফর বলছেন, জাহাপানা, জনাব। সিরাজ বলছেন যে হ্যাঁ আপনি তা পারেন, কারণ তার আগেই তিনি বলেছেন যে কর্তব্যের ডাকে সাড়া দিয়ে যে নিজের লোভ মোহ জয় করে সামনে দাঁড়াতে পারে, সেই মানুষটাই তো প্রকৃত পুরুষ মানুষ। সেই পৌরুষ আপনারই আছে সিপাহসালার। ফলে এখন সিরাজ বলছেন যে আপনি তা পারেন, আপনি বাংলা জননীকে তার দুর্ভাগ্য থেকে রক্ষা করতে পারেন। তখন মীর জাফর বলছেন, আমি শপথ করছি জাহাপানা, আজকে থেকে সব সময় সব জায়গায় আমি আপনার সাহায্য করব। এবার যখন সেনাধ্যক্ষ স্বয়ং এই শপথ করছেন, সেই কথা শুনে সেনাপতিরা অর্থাৎ কিনা মীরমদন, মোহনলাল সবাই বলছেন যে সিপাহসালার যা আদেশ করবেন মাথা পেতে নেব, তার আদেশে হাসি মুখে মৃত্যুকেও বরণ করব। কারণ সত্যি সত্যি মৃত্যুকে তো বরণ করতে হবে, যুদ্ধ তো বাধ্যে চলেছে। সিরাজ বলছেন, আমি আজকে ধন্য আপনাদের কাছ থেকে এই সাহায্যের প্রতিশ্রুতিটুকু পেয়ে। গোলাম হোসেন বলছেন, জনাব, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ বলছেন, হ্যাঁ পলাশি, সিপাহসালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায়দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না, আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করিলেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন, ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন। কাকে ডাকছেন? গোলাম হোসেনকে। তাহলে যখন সবাই মিলে তাকে সাহায্য করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন, তখন সিরাজ বলছেন যে আমি আজকে ধন্য। এই রকম অবস্থায় গোলাম হোসেন বলছেন যে জাহাপানা, আপনি আমাকে বলেছিলেন যে পলাশির যুদ্ধের কথা আপনাকে
মনে করিয়ে দিতে। সিরাজ তখন তার সেনাপতিদের সভাসদদের বলছেন যে হ্যাঁ, পলাশীর প্রান্তরে আমাদের সৈন্য সাজাতে হবে, কারণ লর্ড ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী সেই পথেই এগিয়ে আসছে আপনাদের আদেশ পালন করবার জন্য। সেখানে রায়দুর্লভ, ইয়ারলতি, মোহনলাল, মীরমদন সবাই নিজের নিজের বাহিনী নিয়ে প্রস্তুত থাকবেন। আমি স্বয়ং আপনার আজ্ঞাবহ হয়ে থাকব, আপনার মানে সিপাহ সালার মির্জাফরের। এখন কাজের সময়, যুদ্ধ প্রস্তুতির সময়, কাজে আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না। আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন। সবাই একে একে সভা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। দেখো, সিরাজও বুঝতে পারছেন এবং আমরাও বুঝতে পারছি যে মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ সকলে বলছেন বটে যে হ্যাঁ, এরপর থেকে আপনাকে আমরা সাহায্য করব, সব সময় সব ক্ষেত্রে আপনার পাশে থাকব। সত্যিই কি পাশে থাকবার প্রতিশ্রুতি এটা, নাকি মিথ্যে ছলনা মাত্র? বোঝাই যাচ্ছে এ কেবল ছলনা, এ কেবল মিথ্যে প্রতিশ্রুতি, যেটা সিরাজউদ্দৌলা স্বয়ং বুঝতে পারছেন। এবং সেই জন্যে সকলে বেরিয়ে যাবার পর তিনি সিংহাসনের কাছে যাচ্ছেন, ঝুঁকে পড়ে সিংহাসনটা দেখছেন। তারপর খুব আস্তে করে মৃদু কণ্ঠে তিনি গোলাম হোসেনকে ডাকছেন। গোলাম হোসেন বলছেন, জাহাপানা। সিরাজ বলছেন, সিংহাসন কি টলছে? না জাহাপানা। ভালো করে দেখো তো। দুইজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন, দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। কে? দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন, হাসিয়া কহিলেন, ও আপনি? কাছে অগ্রসর হইলেন। কাজ আছে? তা স্মরণ করলেই তো দেখা করতাম। তাহলে এই যে গোলাম হোসেনকে বলছেন সিরাজউদ্দৌলা সিংহাসন কি টলছে, বুঝতেই পারছো যে সত্যি সত্যি কোনো ভূমিকম্প তো আসেনি যে সিংহাসন টলমান। বরং তিনি এটাই প্রতীকী অর্থে বোঝাতে চাইছেন যে আমার কি গদিটা সরে যাচ্ছে ক্রমশ, আমার সিংহাসন কি টলছে, গদিচ্যুত হবার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। এই রকম কথাবার্তা যখন চলছে সেই সময়ে পেছনে চুপি সারে এসে দাঁড়ালেন মূল ষড়যন্ত্রকারিণী ঘসেটি বেগম এবং প্রথমেই তীক্ষ্ণ বাক্য বাণে বিদ্ধ করলেন সিরাজকে। বললেন, সিংহাসনের দিকে চেয়ে কি দেখছো? নিজের বিবেকের দিকে তাকিয়ে দেখো, নিজের বিবেককে প্রশ্ন করো। সিরাজ বলছেন, প্রথমে চমকে উঠছেন যে কে কথা বলল, তারপরে ঘুরে তাকিয়ে মাসিকে দেখছেন। ও আপনি এসেছেন? কোনো কাজ আছে? তা ডেকে পাঠালেই তো আমি গিয়ে দেখা করতাম। তখন তার মাসি কি বলছেন, টানা পড়ে যাব আমরা কিছুটা। নবাবের অবসরের বড়ই অভাব না? বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়। কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করেছে। করেছে? সেই সংবাদই পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? তেমনই দুর্দিন কে কামনা করে মা? দুর্দিন না সুদিন? সুদিন? সুদিন নয়, খসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ। মাসি তা ভুলবে? অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। অকারণে নয় কি? এবার ঘসেটি বেগম কি বলছেন, মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছ? তুমি নও দস্যু? মতিঝিল আপনারই রয়েছে মা। তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? রাজনীতির কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা।
এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শকরজঙ্গের মতো কেউ যেদিন তোমাকে লুৎফা ছুটিয়া আসিল। মা মা তোমার মুখের ও কথা শেষ করো না মা। নবাব মহিষী, নবাব মহিষী নই মা, তোমার কন্যা। ঘসেটি বলছেন, নবাব মহিষী নও। আজ ভাবছ খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবন যাপন করতে হবে। নবাব, নবাব মহিষী বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছেন। নবাব, বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। জাহাপানা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। দেব লুৎফার সময় এলেই পাঠিয়ে দেব। এখনো আশা, সময় আসবে। অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? সিরাজ বলছেন, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। লুৎফা বলছেন, নবাব, জাহাবানা। তাহলে চূড়ান্ত বাক্যবাণে বিদ্ধ করছেন ঘসেটি বেগম। যেটাকে সিরাজ বলছেন বাংলার দুর্দিন, সেটাকে ঘসেটি বলছেন বাংলার সুদিন। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে এবং মুর্শিদাবাদেও খুব শীঘ্রই তারা আসবে। তার মানে শীঘ্রই যুদ্ধ বাঁধবে এবং শীঘ্রই তারা সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করবে। এবং যখন ঘসেটি বেগম এ সমস্ত কথাগুলো বলছেন, সিরাজউদ্দৌলা তাকে বলছেন, বোঝাচ্ছেন যে এমন দুর্দিন কেউ কামনা করে না। অভাগাকে আর অন্যায়ভাবে আর অকারণে আর শাস্তি দিও না, আর এমন কথা বলো না। তখন ঘসেটি বলছেন যে অকারণে? কে আমাকে আমার প্রাসাদ থেকে দূরে সরিয়ে রেখেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে সরিয়ে রেখেছ? তুমি নও দস্যু? তখন সিরাজ বলছেন যে তোমাকে তোমার প্রাসাদ ফিরিয়ে দেওয়া হবে, মতিঝিল প্রাসাদ তোমারই রয়েছে। তখন ঘসেটি বলছেন, তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? সিরাজ বোঝাচ্ছেন যে রাজনীতির কারণে। ঘসেটি বলছেন, তোমার রাজনীতি তোমার থাক, আমার কোনো রাজ্য নেই, আমার কাছে তাই রাজনীতিও নেই। এবার একদম সোজা কথা বলছেন, আমার আছে শুধু প্রতিহিংসা, রিভেঞ্জ। এবং সেই প্রতিহিংসা চরিতার্থ হবে সেই দিন যেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদ আক্রমণ করবে, যেদিন শওকতজঙ্গের মতোই তোমারও এই একই পরিণতি হবে। তার মুখের কথাটা শেষ হবার আগে লুৎফা ছুটে আসছেন যে মুখের ওই কথাটা উচ্চারণ করো না, যে শওকতজঙ্গের মতো নবাব সিরাজউদ্দৌলারও পতন এবং মৃত্যু। তখন ঘসেটি বেগম ব্যঙ্গ করে বলছেন, ও কে? নবাব মহিষী। লুৎফা খুব বিনয়ের সঙ্গেই বলছেন যে আমি নবাব মহিষী নই, আমি তোমার কন্যা। তখন ঘসেটি বেগম বলছেন, আজকে তোমার মনে হচ্ছে তুমি খুব বিনয় করে বললে তুমি আমার কন্যা, কিন্তু আমার মুখ থেকে যেটা বেরিয়েছে সেটাই একদিন সত্যি হবে। বলে তিনি লুৎফাকেও অভিশাপ দিচ্ছেন। কি অভিশাপ? যে লুৎফাকেও ঘসেটি বেগমের মতো বৈধব্য জীবন যাপন করতে হবে। সেই কথা শুনে লুৎফা আর থাকতে না পেরে নবাব কথাটা বলে ফেলছেন। তখন ঘসেটি আবারও ব্যঙ্গ করছেন যে নবাব, আপনার মহিষী এই বাঁদির বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করেছেন, বাঁদিকে শাস্তি দিয়ে মহিষীকে খুশি করুন। এইভাবে সমানে যখন তিনি বাক্যবাণে বিদ্ধ করছেন এবং নিজের দিকে সহানুভূতি আদায় করবার চেষ্টা করছেন, তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে যে তিনি অনাথা বিধবা, নিজের দুঃখকে সাথী করে একা একাই মতিঝিল প্রাসাদে পড়েছিলেন।
তার ওপর যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, তার প্রতিকারে অক্ষম হয়ে তিনি ডুকরে ডুকরে একা একাই কাঁদছিলেন। কিন্তু সেটা সিরাজউদ্দৌলার সহ্য হলো না। তিনি সেখান থেকে তাকে এখানে মুর্শিদাবাদের প্রাসাদে এনে, ছলনা করে এনে এই পাপপুরীতে বন্দিনী করে রাখলেন। তোমরা সবাই জানো যে এগুলোর একটাও সত্যি নয়, কারণ ওই মতিঝিল প্রাসাদটাই ছিল ষড়যন্ত্রকারীদের মূল কেন্দ্রবিন্দু। সেই জন্য মতিঝিল প্রাসাদ থেকেই, ওখান থেকে ঘসেটি বেগমকে তুলে আনা হয়েছে মুর্শিদাবাদের প্রাসাদে, যাতে ষড়যন্ত্রের মূল কেন্দ্রটাকে ভেঙে দেওয়া যায়। কিন্তু সমানে যখন বাক্যবাণে বিদ্ধ করা হচ্ছে, তখন সিরাজও আর সেটা সহ্য করতে পারছেন না। তিনি বলছেন যে তুমি কি ভাবছো তুমি আমাদের ক্ষমা করবে না? আমরাই কি বিদ্রোহিণীকে ক্ষমা করব? হ্যাঁ, আমি যেটা চেয়েছিলাম যে মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই এনে এক প্রাসাদে রাখবো, তোমার তা ভালো লাগছে না? আমার এখন ভয় হচ্ছে শেষটায় না এই বিদ্রোহিণীকে বন্দিনীর মতোই আমাকে কারাগারে জায়গা দিতে হয়। তখন নবাবের বেগম লুৎফা বলছেন, এ আপনি কি বলছেন জাহাপনা? তখন সিরাজউদ্দৌলা কি বলছেন দেখো তো। তিনি বলছেন, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন। ঘসেটি বলছেন, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? সিরাজ বলছেন, আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, নবাব জাহাপানা, আপনার চোখে জল আমি যে সইতে পারি না। তখন ঘসেটি কি বলছেন, আজকার এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। ঘসেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন, লুৎফা তাহাকে ধরিলেন। সিরাজ বলছেন, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? তাহলে যখন সিরাজ বলছেন যে শেষ পর্যন্ত এমনটা না হয় যে বিদ্রোহিণী মাসিকে কারাগারেই বন্দিনী হিসেবে আমাকে রাখতে হলো, যখন সিরাজের বেগম তাকে বলছেন যে এ আপনি কি বলছেন জাহাপনা, তখন সিরাজ বলছেন যে ঘরে বাইরে সব সময় বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য সব সময় সবার কাছে অপরাধীর মতো আমাকে হাত জোড় করে থাকতে হবে। ঘসেটি বেগম তখনও বলে যাচ্ছেন, হ্যাঁ, অপরকে বঞ্চিত করে তুমি সিংহাসন পেয়েছো, সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে কখনো? সিরাজ বলছেন, আমার ক্ষমতা সম্পর্কে কারোর কোনো ধারণাই নেই। আমার মুখের একটা আদেশ, আমার চোখের একটা ইঙ্গিতে সবার মাথা আমি নুইয়ে দিতে পারি। যে স্পর্ধা এদের বেড়েছে, সেই স্পর্ধা এক নিমেষে পায়ের তলায় আমি গুঁড়ো করে দিতে পারি। শুধু করছি না, আমি কঠোর নই এই কারণে নয়, করছি না পরের ব্যথায় আমার প্রাণ কাঁদে বলে, এটাই আমার দুর্বলতা। তার চোখেও জল দেখা দিচ্ছে, যেটা লুৎফা সহ্য করতে পারছেন না। তিনি বলছেন, জাহাপানা, আপনার চোখে জল এ যে আমি সইতে পারছি না। ঘসেটি বেগম বলছেন, এ কান্না শুধুই বিলাস মাত্র, কিন্তু আমি বলে দিয়ে যাচ্ছি এই কান্নার বিরাম ঘটবে না। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। নবাবের বেগমকে ঘসেটি বেগমের মতোই বৈধব্যের জীবন কাটাতে হবে। নবাবের মা আমিনা বেগম সন্তান শোকে কেঁদে কেঁদে অন্ধ হবেন। পলাশীর যুদ্ধ যে ঘটতে চলেছে, সেই পলাশীর প্রান্তরে যুদ্ধের কোলাহল ছাপিয়ে উঠবে কান্নার রোল।
সবাই দেখে শিউরে উঠবে যে নবাবের নবাবির এই হচ্ছে পরিণাম। বলে তিনি দপদপিয়ে বেরিয়ে যাচ্ছেন। সিরাজ তার পেছনে যাচ্ছিলেন, লুৎফা তাকে ধরে ফেললেন। সিরাজ বলছেন, বলতে পারো লুৎফা, ওই ঘসেটি বেগম তিনি কি মানবী নাকি দানবী? তখন কি বলছেন লুৎফা? তিনিও বলছেন, দেখো, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। লুৎফাও বলছেন, আর ওকে প্রাসাদে রাখবেন না জাহাপনা, ওকে ওর মতিঝিল প্রাসাদে ফেরত পাঠিয়ে দিন, কারণ ওর সঙ্গে থাকতে সত্যি আমার ভয় করে। মনে হয় যে ওর নিঃশ্বাসে বিষ বইছে, ওর দৃষ্টিতে আগুন ঝরে পড়ছে এবং ওর অঙ্গ সঞ্চালনে যেন ভূমিকম্প হচ্ছে। সিরাজও তার দুঃখের কথা আর কাকে বলবেন, নিজের প্রিয় বেগমকেই বলছেন। মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা, এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। তাহলে সিরাজের নবাবী মাত্র 15টা মাসের, 1 বছর 3 মাস, কিন্তু এই 15টা মাস তিনি এমনই অভিজ্ঞতা অর্জন করেছেন, মানুষের এমনই কঠোরতা, নির্মমতা, নির্দয়তার পরিচয় পেয়েছেন যে তিনি কোনো মানুষকে এখন ভালোবাসতে পারেন না, শ্রদ্ধাও করতে পারেন না। বড় ক্লান্ত তিনি আজকে। আর সেই জন্যই নবাবের বেগম তাকে বলছেন, চলুন জাহাপনা, একটু বিশ্রাম নেবেন। সিরাজ কি বলছেন দেখো, সিরাজ বলছেন, বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির পর। পলাশি? সে কি জাহাপনা? তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ জাহাপনা? 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো 1 বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। পলাশি? পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি। নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। সিরাজ বলছেন, এখন তার বিশ্রামের অবসর নেই, পলাশির যুদ্ধের পরেই তিনি একেবারে বিশ্রাম নেবেন। তিনি বলছেন, এই 15 মাসের রাজত্ব কেটে গেছে 1টা বছর যুদ্ধ করতে করতে, ষড়যন্ত্রভেদ করতে করতে, গুপ্তচর পরিচালনা করতে করতে। হ্যাঁ, এইবার যে পলাশির যুদ্ধ হবে সেটাই হয়তো তার জীবনের শেষ যুদ্ধ হতে চলেছে। কারণ আমরা সবাই যেটা জানি যে কোনো যুদ্ধেরই আগাম পরিণতি আগে থেকে জানা সম্ভব হয় না, আর এই যুদ্ধে তো নয়ই। কারণ পলাশির যুদ্ধে বিভিন্ন পক্ষই বিভিন্ন উদ্দেশ্যে যোগ দিচ্ছিল, কেউ সিংহাসন পাবার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, কেউ বাণিজ্যের অধিকার লাভ করবে বলে। ফলে এই যুদ্ধ হতে চলেছে ভয়ঙ্কর, বিধ্বংসী এবং রক্তক্ষয়ী। এই যুদ্ধে যদি সিরাজ জেতেন তাহলে তার বিরোধী পক্ষ বলে আর কেউ থাকবে না, ফলে যুদ্ধ আর হবে না। আর সিরাজ যদি হারেন তাহলে বিরোধী পক্ষ তাকে বাঁচিয়েই রাখবে না, ফলে আর যুদ্ধ হবে না। ফলে দুদিক থেকে দেখতে গেলে এই পলাশির যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ হতে চলেছে। এই প্রসঙ্গে তিনি বলছেন যে এক সময় লাখ লাখ পলাশ ফুলে এই পলাশি প্রান্তর রাঙা হয়ে থাকতো, আর সেই জন্যেই বোধহয় আজও তার বুকে রক্তের তৃষ্ণা মেটেনি। জানি না কার রক্তে তার এই তৃষ্ণা মিটবে। এই পলাশি তাই রাক্ষসী পলাশি, কার রক্তে সে তুষ্ট হবে। বলতে বলতে অসহায় নবাব ক্লান্ত পায়ে স্টেজ ছেড়ে বেরিয়ে গেলেন। মঞ্চ অন্ধকার হয়ে গেল, করুণ সুরে বাজনা বাজলো এবং পর্দা পড়ল। এই অবধি আমাদের টেক্সট, যেটুকু আমাদের পাঠ্য আছে আমি পড়ে পড়ে পুরোটা বুঝিয়ে দিলাম। ভালো করে পড়ে নিও সবাই, পরীক্ষা সবার খুব ভালো হোক। আর
এর ওপরে আমার ডিটেলড ভিডিও কি কি কোয়েশ্চেন আসতে পারে সেই সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেগুলো তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক হিসেবে পেয়ে যাবে। কেমন, সেগুলো একবার দেখে নিও। আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।